ইউনুস বাইডেন বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি ও সংস্কার ইস্যু। পশ্চিমাদের সঙ্গে দূরত্ব কমানোর সুযোগ। নিউ ইয়র্কে মোদি বাইডেন বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তারা যে বক্তব্য বা যে কথাগুলো বলতো সেই কথাগুলোকে আমরা গ্রাহ্য করিনি আগে। এখন এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাওয়ার জন্য যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমকে তারা সমর্থন করছে। Bangladesh also figured in the discussions. ঢাকায় প্রণয় ভার্মা মির্জা ফখরুলের সাক্ষাৎ। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন চায় ভারত। পানির হিস্সা ও সীমান্ত হত্যা বন্ধের তাগিদ বিএনপির। সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করছে। পানির সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আইরিন আয়াত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক মামলা প্রত্যাহারের সরকারের 2 কমিটি 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন। তালিকা করছে বিএনপি। রাষ্ট্র সংস্কারেও 6টি কমিটি দলটির। ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ চাঁদপুর ঘাটের একদিনের আমদানিরও কম। দাবি বাণিজ্য উপদেষ্টার। দেশে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি প্রাণী সম্পদের। প্রতি বছরই সম্পদের হিসাব জমা দিতে হবে সরকারি কর্মচারীদের। না দিলে তিরস্কার সহ করা হতে পারে চাকরিচ্যুত, জানালেন জনপ্রশাসন সচিব। আবারও প্রাণচঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় 3.5 মাস পর ক্লাস শুরু। সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা। ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস উপাচার্যের। ফকিরি গানে মাজার ভাঙার প্রতিবাদ। ধর্মের নামে অধর্ম না করার আহ্বান। শান্তি ও সৌহার্দ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ উপদেষ্টার। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠককে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শেখ হাসিনা সরকারের পতনকে ক্ষতি হিসেবে না দেখে বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান করলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করা হতো, অথচ সম্পর্কের সমীকরণ উল্টে গেছে একটি হিসেবেই, তা হলো 5 আগস্ট। বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ফেনীতে আকস্মিক বন্যা আর সর্বোপরি শেখ হাসিনার ভারতে অবস্থান 2 দেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি করেছে তা আর রাগঢাকের বিষয় নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক ছিল না বাংলাদেশের। শেখ হাসিনার পতনকে ক্ষতি না মনে করে বাংলাদেশের মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি পার্শ্ববর্তী 2 দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে পারে। অথরিটেরিয়ান গভর্নমেন্টের এগেইনস্টে, তো সেই গভর্নমেন্টের এগেইনস্টে আমরা মানুষ আন্দোলন করে সেটাকে পতন ঘটিয়েছে। এখন ভারত সেটাকে নিজের গায়ে নেওয়ার কোনো অর্থ আমি যুক্তিসঙ্গত কারণ দেখি না। বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে যদি ভারত বুঝতে চেষ্টা করে সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পারি, এবং সেটা ভারতের দিক থেকেও কিছু চাহিদা থাকবে, আমার দিক থেকেও কিছু চাহিদা থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য দূরত্ব ছিল শেখ হাসিনা সরকারের। গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতেই এ দূরত্ব সৃষ্টি হয় বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের তিক্ততার সম্পর্ক দূর করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তারা যে বক্তব্য বা যে কথাগুলো বলতো সেই কথাগুলোকে আমরা গ্রাহ্য করিনি আগে। এখন এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাওয়ার জন্য যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমকে তারা সমর্থন করছে। নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে ডক্টর ইউনুসের। 2 দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকতায় ফিরবে বলে মনে করছেন সাবেক এই রাষ্ট্রদূত। তবে 71 প্রশ্নে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টিও পাশ কাটানোর কোনো সুযোগ নেই। তারা যেখানে অপরাধ করেছে সেই দায়টা তারা স্বীকার করতে হবে। সেটা কিন্তু আমাদের সেই 71 সাল থেকে 72 সাল থেকে আজও পর্যন্ত সেই বক্তব্য আমাদের কিন্তু জারি আছে। আপনি 2 দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেই সেটা তুলতে হবে।
দলীয় রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে সামনের দিনে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হবে বলে আশা করেন বিশ্লেষকরা। এমন মর্যাদা সম্পন্ন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে কোয়াডের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে কোয়াড নেতারা। চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে জড়ো হন ইন্দো প্যাসিফিক অঞ্চলের 4 দেশের জোট কোয়াডের দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে আয়োজিত এ সম্মেলনে অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের প্রধানমন্ত্রীরা অংশ নেন। যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও বিবৃতিতে সরাসরি বেইজিং এর নাম উল্লেখ করা হয়নি। দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন কোয়াড নেতারা। সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে কয়েক বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করে যুক্তরাষ্ট্র ও ভারত। বাংলাদেশ অলসো figured in the discussions. মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ বিষয়েও আলোচনা হয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করেন। তবে আলোচনার বিষয়বস্তু কি ছিল তা জানাননি তিনি। অন্যদিকে বাইডেন জানান, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং গতিশীল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে কথা জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইরান ও ডেনমার্কের রাষ্ট্রদূত। এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ও বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকজন কূটনীতিক। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে তিনি জানান, পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্তের বিষয়েও আলোচনা হয়। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুসি। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা থাকবে বলে জানান রাষ্ট্রদূত। আগ্রহ প্রকাশ করেন ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য সহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টান ব্রিক্স মোলার। এ সময় শ্রম খাতের সংস্কার, ম্যানগ্রোভ গবেষণা ও ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসায় ডেনমার্কের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বৈঠকে আহতদের সহায়তা ও অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। এদিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। গুলশানের বিএনপির সঙ্গে বৈঠকে জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিস্তা সহ অভিন্ন সব পানির ন্যায্য হিস্সা আর সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। দীর্ঘ 9 বছর পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার সহ প্রতিনিধি দল। দীর্ঘ 9 বছর পর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। রোববার বিকেল 4টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, সঙ্গে উপ হাই কমিশনার প্রভন বাদে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। আগামীতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী দিল্লি। ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরো কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি যে পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায়, সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। বৈঠকে তিস্তা সহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা আর সীমান্ত হত্যা বন্ধে ভারতকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সেই কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে এই বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। সবশেষ 2015 সালের 10 ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ এই বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে চাইলে 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। এই নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিতে 17 বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা করছে বিএনপি। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেই মোতাবেক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে জেলা এবং মন্ত্রণালয় পর্যায়ে গঠিত হয়েছে দুটি কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে চাইলে 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে মামলার এজাহার সহ প্রয়োজনীয় কাগজপত্র। মামলা প্রত্যাহারের সুযোগ নিতে চায় বিএনপিও। 2007 থেকে 2024 পর্যন্ত 17 বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলার তালিকা তৈরি করছে তারা। দলটির নেতারা বলছেন, গায়েবী, প্রতিহিংসা এবং হয়রানিমূলক মামলার কারণে বছরের পর বছর ঘর ছাড়া থাকতে হয়েছে নেতাকর্মীদের। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ সরকারের দেয়া এসব মামলা চালিয়ে নেয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা। শুধু বিএনপি না, অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে, গায়েবী মামলা হয়েছে, মিথ্যা, বানোয়াট, সমস্ত মামলার ব্যাপারেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই সিদ্ধান্তটা নিলে ফ্যাসিস্ট রেজিমের যে লেগেসিটা আছে সেটা থেকে পরিত্রাণ পাবে এবং রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করা যাবে। তারা বলছেন, আইনি পথে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গেলে লেগে যাবে কয়েক যুগ। আওয়ামী লীগ সরকার একটি আদেশ দ্বারা সব মামলা তাদের প্রত্যাহার করে নিয়েছে। এই সরকারেরও সেই সুযোগ আছে, সেই ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা অনুসারে সরকার একটি আদেশ দ্বারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে পারেন। বিএনপির হিসেবে 2009 সাল থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে হওয়া মামলার সংখ্যা 1,55,000-এরও বেশি, আসামি প্রায় 50 লাখ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে 100 থেকে শুরু করে এক একজনের বিরুদ্ধে 450 পর্যন্ত মামলা রয়েছে। 5 আগস্টের আগ পর্যন্ত আদালতে হাজিরা দিতে দিতে জেরবার হতে হয়েছে দলটির নেতাকর্মীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির বিষয়টি পুরোপুরি বাণিজ্য মন্ত্রণালয়ের জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, বাজারে দাম বাড়ানো হলেও
কঠোর ব্যবস্থা নেবে সরকার। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন বলেছেন, রফতানির পরিমাণ চাঁদপুর ঘাটে একদিনের আমদানিরও কম, এতে দেশের বাজারে প্রভাব পড়বে না। দেশের বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাড়তি দামের কারণে জাতীয় মাছের স্বাদ নেয়া সাধ্যের বাইরে চলে যাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের। এর মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়ার পরেই শুরু হয় আলোচনা। বিষয়টি নিয়ে রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানির সিদ্ধান্তে বাজারে প্রভাব পড়লে ব্যবস্থা নেবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। যদি দাম বাড়ে, সেই দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন বলেন, সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই ইলিশ রপ্তানির অনুমোদন। ভারতে যে পরিমাণ ইলিশ পাঠানো হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের আহরণের পরিমাণও না হওয়ায় প্রভাব পড়বে না বাজারে। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু। এর আগে সকাল থেকে IMF প্রতিনিধি দল, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং ইফাদের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে তিনি জানান, বাংলাদেশের কারিগরি সহায়তায় আগ্রহী ফ্রান্স, এছাড়া কৃষি খাত ও দীর্ঘমেয়াদে ঋণ সুবিধা দিতে চায় ইফাদ ও দক্ষিণ কোরিয়া সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করেছে র্যাব। সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল 5 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচন হন জাহিদ ফারুক। একাদশ সংসদ নির্বাচনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত নির্বাচনের পরও একই দায়িত্ব পান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার হচ্ছেন সাবেক এমপি মন্ত্রীরা। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রবিবার এই বিষয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে BFIU। ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসেবে টাকার পরিমাণ, জমার তারিখ ও টাকা জমাদানকারীদের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। এর আগে 27 আগস্ট সাবেক সেই সেতু মন্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত করে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। এসালম গ্রুপের অর্থ পাচারের বিষয়ে দুদকের অনুসন্ধান সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট। এসালমের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিটের শুনানি শেষে আগামী রবিবারের মধ্যে দুদকে অনুসন্ধানের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এসালম গ্রুপের সম্পত্তির তালিকা দাখিল ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রবিবার হাইকোর্টের আদেশ দিন ধার্য ছিল। শুনানিতে হাইকোর্ট জানতে চান, গ্রুপটির বিরুদ্ধে দুদক কোনো অনুসন্ধান করছে কিনা। সে সময় দুদক আইনজীবী জানান, অনুসন্ধান চলছে। এসালম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে গত 18 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। যশোর ও নোয়াখালীর 2 সাবেক এমপি শাহিন চাকলাদার, HM ইব্রাহিম এবং পুলিশের রংপুর রেঞ্জের সাবেক DIG আব্দুল বাতেনের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। সংস্থাটির গোয়েন্দা বিভাগের প্রাথমিক তদন্তে দুর্নীতির সত্যতা পাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা বিভাগের প্রাথমিক অনুসন্ধানের পর যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহিন চাকলাদার, নোয়াখালী 1 আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম এবং পুলিশের DIG মোহাম্মদ আব্দুল বাতেনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
অভিযুক্ত 2 সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়ম দুর্নীতি করে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক। শাহিন চাকলাদার রাজনৈতিক আধিপত্য কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তিনি নিজ ও তার পোষ্যদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। এইচ.এম. ইব্রাহিম তার বিরুদ্ধে তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান ও রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গোয়েন্দা অনুসন্ধানে তার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। আব্দুল বাতেন সাবেক ডিআইজি বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে এবং তথ্যানুসন্ধানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত 3 জনেরই স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব জমা না দিলে লঘুদণ্ড হিসেবে তিরস্কার, গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুত করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। বিকেলে সচিবালয়ে তিনি বলেন, প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পত্তির হিসাব জমা দিতে হবে। তবে এই বছর দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। সম্পত্তির হিসাবের পাশাপাশি ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়, তিরস্কার, ধমক দেওয়া একটা। নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা, যে পদে আছে তার চেয়ে 1 স্কেল নামানো, যে গ্রেডে আছে তারকে 1 স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি হইতে অপসারণ, চাকরি হইতে বরখাস্তকরণ, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। অডিটরদের ওপর এবার লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করল পুলিশ। এতে অন্তত 20 কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। রাজধানীর কাকরাইলের সিএজি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গ্রেড বৈষম্য দূর না হওয়া পর্যন্ত কোনো বিল পাস না করার ঘোষণা দিয়েছেন অডিটররা। গ্রেড বৈষম্য দূর করার দাবিতে অডিটরদের আন্দোলনে এবার চড়াও পুলিশ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ সহ ব্যবহার করা হয় জলকামান। অডিটরদের আন্দোলন ঘিরে রাজধানীর কাকরাইলে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজির ভবনের সামনে রোববার সকাল থেকে অবস্থান নেয় পুলিশ, র্যাব, সেনাবাহিনী। উচ্চ আদালতের রায়ের পরও অডিটর পদকে 11তম থেকে 10ম গ্রেডে উন্নীত না করার প্রতিবাদ জানান তারা। এ সময় সিএজি সহ আওয়ামী লীগের দোসরদের পদত্যাগের দাবি জানান অডিটররা। আমরা বাধ্য হয়ে এখানে আসছি, আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে মারার জন্য রেডি করতেছে। হাসিনার ফেসিস্ট সরকারের কিছু দালাল এখনো পদে বহাল, যারা আমাদের হাইকোর্টের রায় থাকার পরেও অর্থ মন্ত্রণালয় আমাদের এই দাবি মেনে নিচ্ছে না। জন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে, আমরা সকাল থেকে সবাই না খেয়ে, আমরা কি এই দেশের নাগরিক না? সাংবিধানিক অধিকার কি আমাদের জন্য না? এক পর্যায়ে দাবি পূরণের আশ্বাস দেন সিনিয়র কর্মকর্তারা। সমস্ত ক্যাডার অফিসাররা একমত পোষণ করতেছি, আপনারা যা চাচ্ছেন আমরাও সেটাই চাচ্ছি। কর্মসূচি শেষ করে ফেরার সময় হঠাৎই পুলিশ চড়াও হয় বলে জানান অডিটররা। এতে অন্তত 20 জন কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি তাদের। আমারা বলে এখানে চলে যান, আমার ছেলে স্কুল, পুলিশ কয় কি এর স্কুল। কিন্তু আমরা যখন স্বেচ্ছায় চলে যাচ্ছিলাম তখন তারা আমাদেরকে পিছন থেকে হামলা করলো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি কোনো বিল পাস না করা সহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা আন্দোলনরত অডিটরদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও প্রাণ চঞ্চল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় 3.5 মাস পর শুরু হলো ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে উপাচার্য জানিয়েছেন, জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দীর্ঘ যাত্রার পর নতুন এক সকালের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3.5 মাস বন্ধ থাকার পর প্রাণ সঞ্চাল্য ফিরেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নতুন করে পথ চলা। সব বিভাগে না হলেও কিছু কিছু বিভাগে ক্লাস শুরু হয়েছে, আর তাই দীর্ঘ সময় ক্লাসের বাইরে থাকা শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ক্যাম্পাসে ফিরতে পেরে। 4 মাসে যেন আমরা সেমিস্টারটা কমপ্লিট করতে পারি, আমরা সেশন জটের মধ্যে যেন না পড়ি। তাদের নির্দেশনা থাকলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই যে 2-3 মাসের গ্যাপটা এটা ওভারকাম করতে পারবো। নির্ভয়ে ক্লাসে ফিরতে পারলেও ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। কেউ চাইছেন বন্ধ থাকুক সব ধরনের রাজনীতি, আবার কেউ বলছেন সঠিক নেতৃত্ব গঠনে বিকল্প নেই ডাকসু নির্বাচনের। এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে কোনো রকমের রাজনীতি হয় না, সেগুলো তো চলছে। যতই বলুক তারা কিন্তু একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পক্ষে থাকবে। ডাকসুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র সমাধান, ডাকসুই একমাত্র পথ। তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সহকারী প্রক্টর। ছাত্র শিক্ষক সবাই একটি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে গত 2 থেকে 30 জুন পর্যন্ত বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 1 জুলাই থেকে চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। পরে ছাত্র আন্দোলন চলাকালীন 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। মাজার ভাঙার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। কেন্দ্রীয় শহীদ মিনারে ফকিরি গান এবং ভাব আলোচনা সভায় কথা বলেন তিনি। সভায় হামলাকারীদের চিহ্নিত করে বিচার ও মাজার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। স্রষ্টাকে কাছে পাওয়ার এই আকুতি ফকির লালন শাহর বাণীতে। ভাববাদী এমন গানের সুরে উঠে আসে পরম সত্তার সঙ্গে মিলনের চিরবাসনা। আধ্যাত্মিক মুক্তি ও মানবতার জয়গান গেয়েছেন যেসব সুফি, সাধু, গুরু, বাউল ফকিরেরা, তাদের মাজার ও ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনায় সম্প্রতি চালানো হয় হামলা। প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার বিকেলে জড়ো হন বাউল শিল্পীরা। ফকিরি গান ও ভাব আলোচনায় জানান মাজার ভাঙার প্রতিবাদ। মাজার রাজনীতির জায়গা নয় উল্লেখ করে বাউলদের শান্তির বার্তার বিপরীতে ধ্বংসযজ্ঞ মানবতার অপমান বলে মন্তব্য করেন বাউল শিল্পীরা। আমাদের যদি কোনো ভুল থাকে আমাদেরকে বিচার করুক, আমাদেরকে শাসন করুক, কিন্তু অলিদের উপরে আঘাত করা, অলিদের কব্বর ভাঙ্গা, আগুন দেওয়া, হামলা করা, অলিরা তো কারো কোনো ক্ষতি করে নাই। মরে যাব তো মাজারকে ছাড়বো না। আলোচনায় মাজার নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ধর্মের নামে অধর্মের কাজ না করার আহ্বান জানান তিনি। মাজার ভাঙছেন যারা, এই মাজার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। যারা মনে করে এই হলো দুনিয়া আর পরকালের পরে হলো ধর্ম, এই যে বিভাজন যারা করে, আশেক যারা করে, প্রেম যারা করে, তারা এরকম কোনো ভিন্নতা, এইরকম কোনো ফারাক তারা করে না। মাজার রক্ষা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সমাজের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আয়োজকরা। মাজারে আঘাত করেছে তারাই মাজার গড়ে দেবে। মামুন রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ে অশান্তি সৃষ্টিতে কেউ যেন ইন্ধন না দিতে পারে, সেই জন্য শান্তি ও সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে এ কথা বলেন তিনি। দুদিনের সফরে রোববার সকালে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন পাট, বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষরোপণ করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ে যাতে কেউ ইন্ধন যোগাতে না পারে সেজন্য বাসিন্দাদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায়ে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয়
তাহলে খুব ডিফিকাল্ট হবে। আছে এর মধ্যে তো অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে। আমি মনে করি এটা সমাজের দায়িত্ব, শুধুমাত্র সরকারের দায়িত্ব তা না, এবং মিলেমিশে থাকাটা হলো বেটার। নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দুর্নীতিতে রীতিমতো সাগর চুরি হয়েছে বলে জানান এই উপদেষ্টা। সব ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দেশবাসীর কাছে সহায়তা চান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার মব জাস্টিসের পক্ষে নয় জানিয়ে গুরুত্ব দেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরও। আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। এই লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, পুরো কি বলবো, কি শব্দ পাচ্ছি না, এবং পুরো সিস্টেম খারাপ করে গেছে, অলমোস্ট ফিনিশড। এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে আস্তে যদি জানা যায় 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না। এটা হতে পারে না। ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার, এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে দুবাই ও সিঙ্গাপুর এম্বাসিতে 2টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় প্রাণ গেল আরও 6 জনের। একদিনে শনাক্ত হয়েছে 926 জন। এ নিয়ে চলতি মাসের 22 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 48 জন মারা গেছেন। রোগী শনাক্ত হয়েছে 11,193 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় মৃত্যু হওয়া 6 জনের মধ্যে 4 জন ঢাকার 2 সিটির বাসিন্দা, আর 1 জন চট্টগ্রাম ও 1 জন বরিশালের। গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। দ্বিতীয় দফায় ভোট গণনায় চূড়ান্ত ফলে জয় পেয়েছেন কুমারা দিশানায়েকে। দেশের প্রথম বামপন্থী রাষ্ট্রপ্রধান শপথ নেবেন সোমবার। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ফল গড়ালো দ্বিতীয় দফার ভোট গণনায়। এতে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির কুমারা দিশানায়েকে। সোমবার প্রথম কোনো বামপন্থী নেতা হিসেবে প্রেসিডেন্ট পদে শপথ নেয়ার কথা তার। গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো গত শনিবার দ্বীপদেশটিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সহ প্রতিদ্বন্দ্বিতা করেন 39 জন প্রার্থী, তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি কেউই। রোববার প্রাথমিক ফলাফলে দেখা যায় অন্যদের থেকে এগিয়ে থাকলেও দিশানায়েকের পাল্লায় ভোট পড়ে 42.31%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসজেবির নেতা সাজিদ প্রেমাদাসা পান 32.76% ভোট। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে পেতে হবে মোট ভোটের 50%-এর বেশি। ফলে ভোট গণনা গড়ায় দ্বিতীয় দফায়। শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থায় একটি ব্যালট পেপারে ভোটাররা পছন্দ অনুসারে পর্যায়ক্রমে 3 জন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান। সেই নিয়ম মেনে এগিয়ে থাকা 2 প্রার্থীকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে যারা ভোট দিয়েছিলেন সেগুলো আবার গণনা করা হয়। এতেও বাজিমাত দিশানায়েকের। 2022 সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর সংসদের সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয় রনিল বিক্রমাসিংহেকে। কিন্তু কয়েক মাসের মাথায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ ওঠে রনিলের বিরুদ্ধে। বিপরীতে দুর্নীতি বিরোধী ও গরিবমুখী নীতির প্রচারণা চালিয়ে জনপ্রিয়তা পান 55 বছর বয়সী দিশানায়েকে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।